বেস্ট ফ্রেন্ডের বোন যখন গার্লফ্রেন্ড। জান্নাত, আজ আমাদের রিলেশনের 1 মাস হয়ে গেল, অথচ তুমি আমাকে এখন পর্যন্ত তোমার একটা ছবি দিলা না। প্লিজ আজকে একটা ছবি দাও তোমার। তোমাকে বলেছি না এসব ছবির আবদার করবে না। যদি দেখার শখ হয় তাহলে আমাদের বাড়িতে এসে দেখে যাও। এটা কেমন কথা তুমি বলো? এখন কি আমি যেতে পারবো? তুমি বোঝার চেষ্টা করো না কেন? একটা ছবি দিলে কি হবে? তোমাকে বলেছি না, যদি দেখতে চাও তাহলে আমাদের বাড়িতে আসো। আমার এসব জোরাজোরি ভালো লাগে না। তোমার বাড়িতে কিভাবে যাব? আমি কিছু জানি না। আচ্ছা, তোমার জানতে হবে না। দেখি যতদিন যেতে পারবো, যেদিন যেতে পারবো সেদিন তোমাকে দেখব। এই তো লক্ষ্মী ছেলের মতন কথা হয়েছে, আর বলতে হবে না। ঠিক আছে, বললাম না। ওই বাবু, এখন বাই, মা আসছে, পরে কথা হবে। তাই বলে ফোনটা রেখে চলে গেল। এখন আসেন আমাদের পরিচয়টা জেনে নিন। আমি হৃদয়, এবার অনার্স 2য় বর্ষের ছাত্র। আর যে মেয়েটির সাথে কথা বললাম তার নাম জান্নাত। আমি ঢাকায় থেকে লেখাপড়া করি, আর জান্নাতের বাড়ি সিরাজগঞ্জ। জান্নাত এবার ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। আমাদের প্রথম পরিচয় ফেসবুকে। আস্তে আস্তে কথা বলতে বলতে দুজনের খুব ভালো বন্ধু হয়ে যায়। কিন্তু কখন যে আমি অজান্তেই তাকে ভালোবেসে ফেলি আমি নিজেই জানি না। তাকে কোনোদিন দেখি নাই, কিন্তু আমার মনের ঘরে তাকে নিয়ে একটি স্বপ্ন বেঁধেছি। ওর কাছে যতদিন ছবি চাইছি ততদিন আমাকে নিষেধ করেছে। আপনারা দেখলেন তো এখন কি বলল। হৃদয়, একটু এদিকে আয় তো, মা ডাকছে। পরিচয়টা তো দিয়ে দিলাম, এখন মা ডাকছে, বাকিটা আপনারা পড়ে নিন। হ্যাঁ ম্যাম। বলো কি হয়েছে? ঘরটা এমন অগোছালো করে রাখছিস কেন? নিজের ঘরটা গুছিয়ে রাখতে পারিস না? ওহো মা, তুমি জানো আমি একটু অগোছালো, তবু প্রতিদিন একই কথা কেন বলো? 2 দিন পর বউ যখন ঘরে আসবে তখন কি করবে? হ্যাঁ মা, তুমি যে কি বলো না, তখন তো তোমার বৌমাই এসব করবে। হইছে, আর বলতে হবে না। তাড়াতাড়ি রেডি হয়ে নাস্তার টেবিলে আয়। নাস্তা রেডি আছে, খেয়ে নে, ভার্সিটিতে যা। ঠিক আছে মা। তারপর আমি রেডি হয়ে নাস্তা করে ভার্সিটিতে যাই। ভার্সিটিতে আমার বেস্ট ফ্রেন্ড হচ্ছে ইব্রাহিম। সেই ইন্টার থেকে আমরা দুজনে একসাথে লেখাপড়া করছি। দুজনের বেস্ট ফ্রেন্ড। কখনো আমাদের মধ্যে ঝগড়া হয় না। ভার্সিটিতে যেতেই দেখলাম ইব্রাহিম বটগাছের নিচে বসে আছে। কি রে, কখন আসলি? এই তো দোস্ত, 5 মিনিট হলো। আজ দেখছি তোর মন খারাপ, ব্যাপার কি? কিছু হয়েছে নাকি? আরে না রে দোস্ত, কিছু হয়নি। তো তুই একা বসে কেন? আর সবাই আসেনি? সবাই এসেছে। সবাই যে যার ক্লাসে চলে গেছে। আমি তোর জন্য অপেক্ষা করছি এখানে। তো তুই তোর ক্লাসটা মিস করলি? আরেকদিন ক্লাস না করলে কিছু হয় না। পরে ক্লাস কয়টায়? 10টা 40-এ। আচ্ছা ঠিক আছে, তাহলে ততক্ষণ একটু আড্ডা দিই। হ্যাঁ তাই তো বলবি। মহারাজ দেরি করে আসবেন আর ক্লাস মিস করে আড্ডা দিতে হবে। দোস্ত, কাল থেকে আর লেট হবে না, প্রমিস। তুই তো প্রতিদিনই প্রমিস করিস, একদিকে কি তা রাখতে পারছিস? সরি দোস্ত, আর হবে না। ঠিক আছে। তারপর বসে দুজনের আড্ডা দিই। 10টা 20-এ সবার ক্লাস শেষ হয় আর সবাই বটগাছতলা চলে আসে। তারপর সবাই মিলে আড্ডা দিই। এই সুমন, তোর বাবার কি অবস্থা এখন? সুমনের বাবা হার্টের রোগী, হাসপাতালে ভর্তি আছে। সুমনের কোনো বড় ভাই নেই, তাই খুব কষ্ট করে লেখাপড়া করে আর বাবা মাকে দেখাশোনা করে, যার কারণে আমরা সবাই সুমনকে একটু বেশি ভালোবাসি। ওই আগের মতোই রে। আচ্ছা, ডাক্তার কি বলেছে? ডাক্তার বলেছে সময় লাগবে, কিন্তু নিশ্চয়তা নেই। মন খারাপ করিস না দোস্ত, সব ঠিক হয়ে যাবে। দোয়া করিস দোস্ত। আমরা তো সব সময় দোয়া করি। তোর বাবা মা কি আমাদের বাবা মা নয়? হ্যাঁ অবশ্যই। তাহলে এমন কথা বললি কেন? সরি দোস্ত, ভুল হয়ে গেছে, আর বলবো না। ঠিক আছে। আচ্ছা মিলি, আজকে মেকআপ করিস নাকি? তুই আবার আমার মেকআপ নিয়ে কথা বলছিস?
হৃদয় তোর আচ্ছা হৃদয়, তোর বিলি পিছে না লাগলে কি পেটের ভাত হজম হয় না নাকি? একদম ঠিক বলেছিস, শালা সারাক্ষণ আমার পিছে লাগে থাকে। হইছে, এখন সাপোর্ট পাই এত লাফালাফি করতে হবে না। তুমি যে মেকআপ ম্যান তা তো সবাই জানে, সারাক্ষণ মেকআপ নিয়ে ব্যস্ত। এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে হৃদয়। অনেক রাগ হয়ে বলল, আচ্ছা বোন, ভুল হয়েছে, মাফ করে দে। হইছে, এত ঢং করতে হবে না। বাবা না চাইলেও দোষ বাবা। আচ্ছা ঠিক আছে, আজকের পর আর কোনোদিন তোর কাছে মাপ চাইবো না। আচ্ছা তোরা কি শুরু করলি বল তো? সব কিছু বাদ দিয়ে তো দোস্ত, খুব ক্ষুধা পাইছে, চল ক্যান্টিনে যাই। তোর ক্ষুধা লাগছে, তুই মিলিকে নিয়ে যা, আমাদের ক্লাসের সময় হয়ে গেছে। আমি আর ইব্রাহিম ক্লাসে গেলাম। এখন তোমাদের আবার ক্লাস আছে। ক্লাস না থাকলে কি আমি যাই? সবই বুঝি, না খাওয়ানোর ধান্দা শুধু। ওই কি বললি তুই? তোদের আমি খাওয়াই না? প্রতিদিন যে ক্যান্টিনে বসে এটা ওটা খাস, কি কে খাওয়ায়? আহা, করপ্টেড। আচ্ছা ঠিক আছে, তোরা ক্যান্টিনে গিয়ে বস, আমরা ক্লাস করে আসছি, তারপরে একসাথে খাওয়া দাওয়া করব। আর তোদের যদি দেরি না পছন্দ হয় তাহলে খেয়ে নিতে পারিস, আমি এসে বিল দেবো, সমস্যা নেই। সত্যি দিবি তো? হ্যাঁ দেবো, এখন যা তোরা। তাই বলে ওদেরকে রেখে আমি আর ইব্রাহিম ক্লাসে চলে গেলাম। ক্লাসে ঢুকতে দেখি নতুন একটা স্যার জয়েন করেছেন। আজকে তার ক্লাস। স্যারের আজ আমাদের প্রথম ক্লাস, তাই আজকে পরিচয় পর্বের মধ্যে দিয়ে ক্লাস শেষ করে বেরিয়ে ক্যান্টিনে চলে যাই। ক্যান্টিনে গিয়ে দেখি হারামিগুলো বসে আছে। কি রে, তোরা কিছু খাসনি? তোদের ছাড়া আমরা কখনো কিছু খাইছি? আরে বোকা, খাইলে কি হইতো? কিছু হতো না, কিন্তু তোদের ছাড়া আমরা খাবো না, তাই খাইনি। আচ্ছা খাসনি, ভালো করছিস। তো এখন কি খাবি বল? এখন বেশি কিছু খাবো না, হালকা নাস্তা করলে হবে। আচ্ছা তাহলে সিঙ্গারা আনি, তোরা বস। তাই বলে আমি সিঙ্গারা আনতে গেলাম। সাথে কোল্ড ড্রিঙ্ক নিলাম। তারপর সবাই নাস্তা করে কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় ফিরলাম। বাসায় এসে লাঞ্চ করে বিকেলে একটা ঘুম দিলাম। সন্ধ্যায় ঘুম থেকে উঠে দেখি মোবাইলে 29টা মিসড কল। চেক করে দেখি জান্নাতের কল ছিল। আজ আমি শেষ। কি মরণে ঘুমাচ্ছিলাম, ফোনটা বাজছিল বুঝতে পারিনি। জান্নাত তো আজকে আমাকে মেরে ফেলবে। তাড়াতাড়ি করে জান্নাতকে একটা ফোন করলাম। হ্যালো জান্নাত। সরি, কে আপনি? আর কাকে ফোন করেছেন? আমি জান্নাত। সরি, আসলে ভার্সিটি থেকে এসে লাঞ্চ করে একটু ঘুমিয়ে পড়েছিলাম, তাই বুঝতে পারিনি কখন ফোন করেছিল। সরি। তো ঘুম থেকে উঠেছেন কেন? যান ঘুমান। সরি তো জান। তোমার এই সরি আমার আর ভালো লাগে না। আচ্ছা ঘুমিয়ে পড়েছিলাম তো কি করব? কিছু করতে হবে না, চুপচাপ বসে থাকো, বাই। তাই বলে ফোনটা কেটে দিল। আল্লাহ গো, মেয়েটা কত রাগ করে। আল্লাহ তুমি মেয়েটাকে একটু হেদায়েত দান করো, কথায় কথায় রাগ করে। ফোনটা কেটে যাওয়ার সাথে সাথে আবার ফোন করলাম। কি ব্যাপার, আবার ফোন করেছো কেন? আমার জান পাখিটা, প্লিজ কথা বলো। তোমার সাথে আবার কিসের কথা? কথার কি শেষ আছে? হ্যাঁ, কথা শেষ আছে। তোমার সাথে আমার আর কোনো কথা নেই। প্লিজ জান, এমনটা করো না, প্লিজ কথা বলো। আচ্ছা ঠিক আছে, বলো কি বলবে। আই লাভ ইউ। এটা ছাড়া আর কোনো কথা আছে? আছে তো। তো সেই কথা বলো। আমার না খুব ইচ্ছে করছে তোমার কাছে ছুটে যেতে। তো আসো না। কি করবো বলো? সিরাজগঞ্জ তো তোমার কোনো রিলেটিভ নেই যে তার পাশেই যাব। রিলেটিভ না থাকলে কি আসা যায় না? যাওয়া যায় তো, কিন্তু আমি তো কিছুই চিনি না। কোথায় যেতে, কোথায় চলে যাব? তুমি কোন দুনিয়ার মানুষ? কেন? তুমি ডিজিটাল যুগে এসে হারিয়ে যাওয়ার ভয় করছো? আমি আমার ভয় করি না। যদি তুমি কোনো কারণে হারিয়ে যাও, সেদিন আমার মরণ ছাড়া কিছু হবে না। হইছে, এখন আর ইমোশনাল হতে হবে না।
তারপর জান্নাতের সাথে অনেকক্ষণ কথা বলে ফোনটা রেখে একটু ছাদে যাই। আমাদের ছাদে একটি দোলনা আছে, তো ছাদে গিয়ে দোলনায় বসে দোল খাচ্ছিলাম। এমন সময় সুমনের ফোন আসলো। হ্যালো হৃদয়, তুই কোথায়? অনেকটা আতঙ্কিত কণ্ঠে বলল। কিরে, কি হয়েছে? এভাবে কথা বলছিস কেন? বাবা কেমন জানি করছে, তুই একটু তাড়াতাড়ি হাসপাতালে আসবি। অনেক ভয়ে সুরে বলল। আচ্ছা আমি আসতেছি, দাঁড়া। তাই বলে ফোনটা রেখে বাসা থেকে বেরিয়ে ইব্রাহিমের বাসায় গেলাম। ইব্রাহিমকে সাথে নিয়ে হাসপাতালে চলে গেলাম। হাসপাতালে গিয়ে দেখি সুমন একটা বেঞ্চের উপর বসে আছে। আমি সুমনকে বললাম, কি হয়েছে সুমন? বাবার আবার হার্ট অ্যাটাক হয়েছে, কান্না করছে। কি বলিস? এখন আঙ্কেল কই? ডাক্তার অপারেশন করছে। আচ্ছা তুই কোনো চিন্তা করিস না, সব কিছু ঠিক হয়ে যাবে। তোরা তো জানিস আমি বাবার জন্য কত কিছু করছি, বাবার এমন হলে আমি আমার মা থাকবো কিভাবে? আরে কিছু হবে না আঙ্কেলের। আমি সুমনকে সান্ত্বনা দিতে লাগলাম। সান্ত্বনা দিতে দিতে দেখি ডাক্তার অপারেশন শেষে বাইরে আসলো। আমরা ডাক্তারের কাছে গিয়ে বললাম, কি অবস্থা ডাক্তার? অবস্থা খুব একটা ভালো না, রোগী চাইছে না বাঁচতে। আমরা কি করব বলেন? মানে কি বলছেন আপনি? উনি হার্টের পেশেন্ট, কিন্তু সেদিকে তিনি কোনো চিন্তাই করে না, সারাক্ষণ নিজের প্রতি অবহেলা করে। এখন আমরা কি করব? আচ্ছা ডাক্তার, এখন কোনো উপায় নেই কি? হ্যাঁ আছে, অনেক মেন্টালি সাপোর্ট দিতে হবে। আচ্ছা ঠিক আছে ডাক্তার, আমরা যথেষ্ট চেষ্টা করব। ঠিক আছে। তারপর ডাক্তার চলে যায়। আমরা সুমনের বাবার কাছে যাই। সুমনের বাবার কাছে গিয়ে বলি, আঙ্কেল এখন কি অবস্থা? এই তো বাবা, জীবন্ত লাশ হয়ে শুয়ে আছি। এমন কথা বলছেন কেন? কি বলবো বাবা, আর কতদিন এভাবে থাকবো? অনেক দিন তো হয়ে গেল। হ্যাঁ অনেক দিন হয়ে গেল। আপনি জানেন আপনি অসুস্থ হওয়ার পর থেকে সুমন আর আন্টি কত কষ্ট করেছে। যেখানেই সুমনের পড়াশোনা মনোযোগী হওয়ার কথা, সেখানে পড়াশোনার পাশাপাশি আপনার চিকিৎসার খরচ জোগাতে হয়, পরিবার চালাতে হয়। এই বয়সে সুমনকে কত কষ্ট করতে হচ্ছে বলেন। আর আপনি যদি নিজেকে এভাবে গুটিয়ে নেন তাহলে কিভাবে হবে? আপনার ছেলের দিকেও তো দেখতে হবে নাকি? আপনার ছেলের দুঃখটা কি একটুও বোঝার চেষ্টা করবেন না? একটু সুস্থ হয়ে ওঠেন, সবাইকে ভালো রাখতে হবে তো। ঠিক বলেছো বাবা, আমি একটা অবদার্থ বাবা। যেখানে আমি বাবাকে সব দায়িত্ব পালন করতে হবে, সেখানে আমার ছেলে আমার দায়িত্ব পালন করছে। তাহলে বুঝেন, এখন আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব সুস্থ হয়ে উঠতে হবে। আর কোনো চিন্তা করবেন না, আমরা আছি তো, সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করবেন। ঠিক আছে বাবা, তোমাদের অনেক কষ্ট দিলাম। আমাদের কোনো কষ্ট নেই, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। আমাকে সুস্থ হতেই হবে। এই তো আঙ্কেল এখন বুঝতে পারছেন। তারপর কিছুক্ষণ আঙ্কেলের সাথে কথা বলার পর সুমনকে বুঝিয়ে রেখে আমি আর ইব্রাহিম চলে আসি। বাসায় এসে ঘুমিয়ে পড়ি। পরের দিন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে একটু আড্ডা দিতে বেরিয়ে পড়ি। আজ ভার্সিটিতে ক্লাস নেই, তাই ভার্সিটিতে যাওয়া হলো না। আমাদের একটা আড্ডাখানা আছে, সেখানে যেদিন ভার্সিটি অফ থাকে সবাই সে আড্ডা দিই। আজকে তার বিকল্প নেই, সবাই এসে পড়েছে, সবাই বসে আড্ডা দিচ্ছি। হঠাৎ এমন সময় ইব্রাহিমের ফোনে একটা কল আসে। ইব্রাহিম, তোমার ছোট চাচার বিয়ে ঠিক হয়েছে, আগামীকাল আমাদের গ্রামের বাড়ি যেতে হবে। কি বলছো বাবা, সত্যি? হ্যাঁ সত্যি। আমি তো অনেক মজা হচ্ছে। দাঁড়াও বাবা, আমি তাড়াতাড়ি বাসায় আসছি। আচ্ছা ঠিক আছে। ইব্রাহিম ফোনটা দেখা মাত্রই আমি ইব্রাহিমকে বললাম, কী রে, কী হয়েছে, এত খুশি কেন? আর বলিস না, আমার ছোট চাচার বিয়ে ঠিক হয়েছে, কাল সকাল সকাল আমাদের গ্রামের বাড়ি যেতে হবে। গ্রামের বাড়ি? তোর আবার গ্রামের বাড়ি আছে নাকি? হ্যাঁ রে, তোকে এর আগে বলা হয়নি, কারণ আমি ছোটোবেলা থেকেই ঢাকায় বড় হয়েছি। গ্রামে একবার গেছিলাম, তাতে গ্রামের বাড়ি কই? সিরাজগঞ্জ। কি শালা, তোর বাড়ি সিরাজগঞ্জ? আমাকে বললি না কেন? কেন রে, কি হয়েছে? শালা আমার সিরাজগঞ্জে একটা কাজ আছে, আমার কোনো রিলেটিভ থাকে না, তাই যাইতে পারতেছি না। আর তোর গ্রামের বাড়ি ওইখানে, আমাকে আগে বলবি না? সিরাজগঞ্জ তোর আবার কি কাজ আছে? তোকে বলা যাবে না, একটু সিক্রেট। অনেকদিন ধরেই যাবো বলছি, কিন্তু যাওয়া হচ্ছে না। আচ্ছা, এত যখন সিক্রেট, তাহলে একটা কাজ করতে পারিস। কি কাজ? আমাদের সাথে কাল আমাদের গ্রামের বাড়ি চল, আমার চাচার বিয়েও খেলি, তোর কাজও করলি।
আমি ইব্রাহিমের কথা ফেলতে পারলাম না, কারণ আমি সেজো যাওয়ার জন্য অনেক চেষ্টা করেছিলাম। এখন সুযোগ পেয়েছি, হাতছাড়া করব না। তাহলে তো খুব ভালো হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে রেডি হয়ে নিস, কাল সকালে রওনা দিব। আচ্ছা ঠিক আছে দোস্ত। আজকে আমি অনেক খুশি, কারণ জান্নাতের সাথে দেখা করার জন্য সিরাজগঞ্জ যাচ্ছি। বাসায় গিয়ে জান্নাতকে ফোন দিলাম। হ্যালো জান্নাত, এবার তুমি পালাবে কোথায়? এবার তোমাকে দেখেই ছাড়বো। মানে কি বলছো তুমি? আগামীকাল আমি সিরাজগঞ্জ যাচ্ছি। অনেক খুশি মনে বললাম। সত্যি আগামীকাল তুমি আমার সাথে দেখা করার জন্য সিরাজগঞ্জ আসছো? হ্যাঁ জান, সত্যি। শুধু একদিনের জন্য না, বেশ কিছুদিন থাকবো। বাহ, তাহলে তো খুব খুশির খবর। কিন্তু কোথায় আসবে, কার বাসায় আসবে? আমার বেস্ট ফ্রেন্ডের বাড়িতে। তুমি আমার বেস্ট ফ্রেন্ড সিরাজগঞ্জে কোথায় থেকে আসলো? আর বলো না, আমার বেস্ট ফ্রেন্ডের গ্রামের বাড়ি সিরাজগঞ্জ। আমি জানতামই না, আজকে জানলাম। তাই আর দেরি করছি না, আগামীকাল চলে যাব। আচ্ছা ঠিক আছে, দেখে শুনে এসো। ওকে যান। এভাবে জান্নাতের সাথে অনেকক্ষণ কথা বললাম। তারপর মা বাবাকে জানালাম আগামীকালে সিরাজগঞ্জ যাব ইব্রাহিমের চাচার বিয়েতে। মা বাবা রাজি হয়ে যায়, কারণ তারা জানে ইব্রাহিম আমার বেস্ট ফ্রেন্ড। রাত্রে আমার সব কাপড় চোপড় গুছিয়ে নিলাম। পরের দিন সকালে আমি ইব্রাহিম এবার আপনার মা বাবা সবাই সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা দিলাম। দীর্ঘ 5 ঘন্টা যাত্রা করার পর আমরা বাসায় পৌঁছালাম। ইব্রাহিমের গ্রামের বাড়িতে যে বাড়ির কলিং বেল বাজাতেই হুট করে কে যেন আমার মাথায় একটি লাঠি দিয়ে বাড়ি দিল। আমি কিছু বুঝে ওঠার আগেই মেয়েটার সামনে থেকে দৌড়ে পালালো। পাশে থেকে ইব্রাহিম বলল, কিছু মনে করিস না দোস্ত, এটা আমার পাগলি ছোট বোন। আমি অনেকদিন ধরে গ্রামে আসি না, তাই আমাকে মারার জন্য এসেছিল, কিন্তু ভুল করে তোকে মেরে ফেলেছে। তোর আবার বোন আছে? হ্যাঁ রে, ও ছোটবেলা থেকেই গ্রামে থাকে। গ্রাম ছেড়ে নাকি ওকে যেতে মন চায় না। বাহ, ভালো তো। আচ্ছা, আমরা কি গেটে দাঁড়িয়ে কথা বলবো না ভেতরে যাব? হ্যাঁ বাবা, ভেতরে চলো। তারপর আমরা বাসার ভেতর যাই। ভেতরে গিয়ে দেখি মেয়েটি বসে আছে। আঙ্কেল আন্টি সবাই যে যার রুমে গেল। ইব্রাহিম তো ছোটো বোনকে বলল, মিম, এটা আমার বেস্ট ফ্রেন্ড হৃদয়, ওকে একটা রুমে জায়গা করে দে, আমাদের সাথেই থাকবে। ঠিক আছে ভাইয়া। আমি মেয়েটার দিকে হা করে তাকিয়ে আছি। সত্যি মেয়েটা দেখতে অসম্ভব সুন্দর, কিন্তু বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারলাম না, কারণ সেটা আমার বেস্ট ফ্রেন্ডের ছোটো বোন। আর আমি তো অন্য একজনকে ভালোবাসি নাকি। আমাকে একটু রুমে নিয়ে গেল আর বলল, এটা আপনার থাকার রুম, যান ফ্রেশ হয়ে একটু রেস্ট নেন। তোমাকে ধন্যবাদ। মেয়েটা ওয়েলকাম জানিয়ে চলে গেল। হঠাৎই আমার ফোনে কল বেজে উঠল। জান্নাত ফোন করেছে।